আসসালামু আলাইকুম বন্ধুরা, কীর্তনখোলা 777-এর পক্ষ থেকে সকলকে সোয়াগের সঙ্গে স্বাগত জানাই। শুরু করিয়ে দিতে আসি আজকের এম খান সাত লঞ্চে ভ্রমণ ভিডিও। তো আমরা আছি এম খান সাত লঞ্চে, দেখছেন এম খান সাত লঞ্চের ডেক থেকে শুরু করছি। আরে সব এই হচ্ছে ডেকে দেখতে পাচ্ছেন গোপাল ভাট চলতেছে, সুন্দর। আর চলো, আর এম খান সাত পরশু দিন ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছিল। সেই পিলারগুলো ইতিমধ্যে ঠিক করে ফেলা হয়। এখানে এটাই একমাত্র আমেরিকান ইঞ্জিন। এখানে প্রস্তুত হচ্ছে লঞ্চের মজাদার চা এবং কেক। এখানে রাত্রে চা খাওয়া হইতে পারে আমাদের। আর এখানে হচ্ছে সেই সিঁড়ির নিচে সেই দোকানটা, ঐতিহাসিক দোকান, চকলেট মক্কাই সক্কাই পাওয়া যায়। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় তলার ডেকে, দেখি এখানে কি আছে। এখানেও ডেক স্পেস আছে। এখানে আজকে ডেক যাত্রী আছে মোটামুটি ভালোই। তিনতলা সিঁড়ি দেখুন, কেবিনের রাস্তায়। তো এই লঞ্চের কিছু বেসিক তথ্য শেয়ার করতে চাই। এই লঞ্চটার বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ লঞ্চ, আর এটা তৈরি করতে খরচ এসেছে 37 কোটি টাকা। তো পারাবত ভারত দেওয়া আরও লম্বা হইতে না, কিন্তু পারাবত ভারত আবার চিকন, এই লঞ্চটা আবার মোটা। তো আমরা এখন আবার চলে যাচ্ছি ডেক থেকে। এখন আমরা তিনতলায় চলে যাচ্ছি। তিনতলায় এখানে ডেক নেই, তিনতলায় এটা সোফা জোন। আর চারতলার যাওয়ার গেটটা বন্ধ আজকে। দেখছেন পারাবত বড়কে দেখতে লম্বা মনে হয়, বাট আসলে লম্বা না, আসলে এখানেই বড়। এটা হলো সোফা জোন, দাদা মধ্যে আর রাস্তা নাই। এই হচ্ছে সোফা জোন, চলেন দেখি। এই হচ্ছে সোফা জোন। এই সোফার প্রত্যেক সোফার ভাড়া হলো 600 টাকা ভাড়া এই সোফার। তো আপনারা চাইলে যেতে পারেন। আমরা এখন তৃতীয় তলার ব্যাক সাইডে এসে পড়েছি, আর সামনে যাচ্ছি এখন। এই দিক দিয়ে এটা সাইলেন্সার পাইপের ফানেল এখানে কেসিং করে দেওয়া হয়েছে। এদিক দিয়ে সোফা জোনে যাওয়া যায়। তো অনেক বড়। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কিছুই করেন নাই, বাইক হইতে আসি কিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন। আর চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করা ছাড়া কেউ দেবেন না। আর এই যে দেখেন
কত সুন্দর এখানে পেন্টিং করে দেওয়া হচ্ছে। মানে এম খান সাদ লঞ্চের একটা জিনিস বেস্ট লাগে আমার কাছে, জায়গায় জায়গায় এরকম একটা পেন্টিং থাকে। আর তৃতীয় তলার মাঝখানের করিডোরে এখানে একটা ঘরের ক্যালিগ্রাফি দেওয়া আছে, সুন্দর। ওয়াও, আবার ঢেকিও আছে। তারপর এখানে একটা পালকি দেখা যাচ্ছে, অনেক সুন্দর কারুকার্য করা লঞ্চে চারিদিকে। তো অনেক বড় লঞ্চটা, আফটারঅল বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ লঞ্চে ঘুরতে আসি। আর আজকে এই লঞ্চেই যাব বরিশাল। খুব সুন্দর লাইটিং, এখানে কোভ লাইট করা নীল রঙের, এই জন্যই আমার এম খান সাদ লঞ্চকে খুব ভালো লাগে। মানে আর কোনো লঞ্চ, সব লঞ্চ তো গোল্ডেন, এই লঞ্চটা একটু নীল, তাই ভালো দেখে। যে টয়লেটের জন্য সাইনবোর্ড ঝুলাই দাও, ওয়াও। টয়লেটের সিস্টেমটাও সুন্দর, যে একদম ইয়া করে দেওয়া, কেসিং করে দেওয়া, যাতে দুর্গন্ধটা না আসে। এই হচ্ছে দ্বিতীয় তলার কেবিন এরিয়া। এখানে আরেকটা ঢেকি এরিয়া, এখানে চাল ভানা হচ্ছে। আর এই হচ্ছে এম খান সাদ লঞ্চের সবচেয়ে দামি ভিআইপি কেবিন, বিলাসবাড়ি। এটা একটা প্রেসিডেন্সিয়াল স্যুট, এটার এক রাতে ভাড়াই হচ্ছে 15,000 টাকা। এই যে এটার লাইন এখনো দেওয়া হয়নি, এটার লাইন খুব সম্ভবত ভবিষ্যতে দেওয়া হবে। একটু দেখে আসি। এই হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্যুট, খুব সুন্দর, বাট ভাড়া অনেক বেশি। মানে ক্রেজি ভাই, ভিতরে একটা ফ্ল্যাট বাড়ির মতন অবস্থা। তো হ্যাঁ, চলো আগে কেবিনটা গুনে নিই, আমি কেবিন নাম্বারটা দেখি। তো এখানে কেবিন রয়েছে 352, এখানে বিলাসবাড়ি। আমি কেবিন নম্বরটা এক্স্যাক্ট দেখাচ্ছি এখন, যে এম খান সাদ লঞ্চে কতটি কেবিন রয়েছে, কারণ তাহলেই তো এক্স্যাক্ট নাম্বারটা জানা যাবে, তাই না? এইখানে আরেকটা সুন্দর ক্যালিগ্রাফি, এখান দিয়ে শুরু হয়েছে 301। শুরু হইলো এখান দিয়ে, খুব সুন্দর ডিজাইন, মানে ঝিনুক শামুকের মতো একটা ডিজাইন, খুব সুন্দর। যেটা 376, বাবা, একটা তলায় 76টা কেবিন। ও ভাই রে ভাই, কত বড় হইলে মানে মানা যায়। 2 তলায় আমরা দেখলাম 29টা কেবিন ভিআইপি সহ, আর ফ্যামিলি তো গুনলামই না। এটা হচ্ছে 4র্থ তলা। আর এই জায়গার লাইনটা দেওয়া হয়নি, এই জায়গার লাইনটা খুব সম্ভবত দেওয়া হবে ভবিষ্যতে। এখন দেখি এম খান সাদ লঞ্চের 4 তলায় কতটি কেবিন রয়েছে। এখানে মাস্টার ব্রিজ, ক্যাপ্টেন রুম, ব্রিজ রুম, যা বলেন আপনি। এটাকে আমি ছোটোবেলায় ককপিট বলতাম লঞ্চের। আর এখানে দেখছেন এম খান সাদ লঞ্চের একটা সিগনেচার ডিজাইন, ঝিনুক, মাঝখানে পিঙ্ক কালার লাইটিং। এই যে এখানে পিঙ্ক কালারের বাতি দেওয়া। 426, 425 কেবিন আরও হবে হয়তোবা। আর এটা হচ্ছে 4 তলার পিছনের, এখন ডেস্ক স্পেস হিসেবে এটা ব্যবহার হচ্ছে। ও, ক্যান্টিন হয়ে গেছে 4 তলাও ক্যান্টিন হয়ে গিয়েছে, যেটা আগে ছিল ইনকমপ্লিট, বাট এখন কমপ্লিট হয়ে গিয়েছে। এটা খুবই একটা ভালো বিষয়। তো এখানে রাত্রে খাওয়া হবে খুব সম্ভবত। আর 406, তো 3 তলায় রয়েছে মোট 26টি কেবিন। আর ওখান থেকে কেউ কি যাচ্ছে না আসছে সেটা জানি না। ওটা কি 325 ছিল না 326? তো টোটাল কয়টা?
426। এম খান সাদ লঞ্চের ছাদ এটা, প্রিন্স আওলাদ 10 লঞ্চের সাইলেন্সার পাইপ। আর এই যে এটা হলো লঞ্চের একটা মজার বিষয়, এখানে স্টারলিংক ইন্টারনেট সংযোজন করা হয়েছে, মানে নদীপথে দ্রুতগতি ইন্টারনেট পাওয়া যাবে। খেলা তো জমবে তাহলে। আর শুভরাজ নয় পিকনিক ট্রিপ থেকে ফিরে এসেছে, ওখানে শুভরাজ নয় থেকে দেখা যাচ্ছে সে পারাবত 11-12 এখানে। আর পারাবত 11 মাস্টার ব্রিজটা সুন্দর গোল, কিন্তু এম খানটা অনেক সুন্দর আরো। আর এলো সাইলেন্সার পাইপ, ছাদটা অনেক বড়। আর আর ভালো ব্যাপার হলো ছাদটা খোলা, অন্য লঞ্চের ছাদ বন্ধ থাকে। এই যে ছাদ, অন্য লঞ্চের ছাদ বন্ধ থাকে, কিন্তু এই লঞ্চের ছাদটা খোলা। আর এই হচ্ছে সাইলেন্সার পাইপ, সাইলেন্সার পাইপেও সুন্দর লাইটিং করা। এই হচ্ছে সাইলেন্সার পাইপ, জেনারেটর চলতেছে তাই এখনো এখানে শব্দ হচ্ছে। আর বাবা 12 সাইলেন্সার পাইপ দেখেন একটু, অতটুকু। আর এম খানেরটা দেখেন, এটার সাইলেন্সার পাইপ এত বড় কেন, অনেক বড় সাইলেন্সার পাইপ। আর এ হলো সেই বিখ্যাত হাইড্রোলিক টেকনোলজিয়া, এখান দিয়ে লঞ্চকে ঘুরানো হয়। জেনারেটর চলমান তাই শব্দ হচ্ছে। এখানে রাত্রে আসা হবে খুব সম্ভবত। আর নিচে একটা নৌকা আছে। পারাবত 11-তে সুন্দর লাইটিং করে, 11 আঁকাও আছে লাইটিং দিয়ে। আর এম খান সাদ লঞ্চ এতই বড় যে জিঞ্জিরা প্রান্তটা দেখাই যাচ্ছে এখান দিয়ে, অনেক বড় লঞ্চ, এটা মানতে হবে সেটা। তো আমরা ভাবছিলাম যে যাচ্ছে না, আসলো এটা কে হবে। লঞ্চটা চেনা যাইতেছে না এত দূর থেকে, খুব সম্ভবত আরাফাত ছাদ হতে পারে, বাট যদি আমার ভুল হতে পারে, যদি কেউ চিনে থাকেন কমেন্টে জানাইয়েন। ভাই এটা হচ্ছে সাইলেন্সার পাইপ, পাইপের নিচ দিয়ে আসলাম। এখান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। আর এখানে সুকান বক্স, এখান দিয়ে সুকান ঘোরানো হয়। কথা স্পষ্ট নাও আসতে পারে মাঝে মধ্যে, এর জন্য একটু ক্ষমা করে দিন। আর এইখানে বাতি দিয়ে লেখা আছে এম খান সাদ। এই যে যদি আপনাদের একটু দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে এখানে গোলাপি বাতি দিয়ে লেখা এম খান সাদ। আর ছাড়তে সময় বাকি এখনো 1.5 ঘন্টার মতো বাকি ছাড়তে, তো বহু সময় বাকি। এম খান সাদ লঞ্চের ছাদটা তো বড় না, কারণ মাস্টার ব্রিজটা অনেক বড় লম্বা, ছাদটাও এরকম একটু পিছে, বাট এমনি অনেক বড় ছাদটা, অনেক চওড়া। প্রায় এখান থেকে যদি মাপি প্রায় 60 ফিটের মতো তো হবেই। আর লঞ্চ প্রায় 300 ফুটের মতো লম্বা। তো আমি দুটি কেবিন নিয়েছি, একটি সিঙ্গেল ও একটি ডাবল কেবিন দিয়ে আমার। তো স্টারলিংকের এখনও লাইন বসানো নেই, এই জন্য ইন্টারনেট আমি আজকে লাইভে আসতে চেয়েছিলাম, বাট আফসোস লাইভে আসতে পারিনি। বাট কি আর করব। এখন আমরা এখানে এসি ডাক্ট রয়েছে, এসি ডাক্টে অবশ্যই এসির বাতাস দেওয়া হয়। আর এখানে ভিআইপি কেবিনের এসি খুব সম্ভবত, এখানে যেহেতু পার্সোনাল এসি দেওয়া। চলো হ্যাঁ ঘুমাইছে, বাই। আর কাঠে এই জায়গাটা কার্ভ করা, এখানে অ্যাকোয়ারিয়াম করা হতো, খুব সম্ভবত করা হবে ভবিষ্যতে। লঞ্চের বেশ কিছু কাজ এখনো বাকি আছে, বাট ইনশাল্লাহ সব হয়ে যাবে ঠিক। আমরা খুব
সময় তো আপডেট দেওয়ার চেষ্টা করবো এম খান সাত লঞ্চে ইনশাল্লাহ। এখানে সেই এম খান সাত লঞ্চের সেই ডিজাইনটা, এই ডিজাইনটা খুবই সুন্দর দেখতে, বাট নিচে কলার ম্যানরা ডাকছে এম খান সাত লঞ্চের জন্য। আমরা এখন যাচ্ছি, এখানে এটা মাস্টার ব্রিজ, এখান থেকে এই পুরো লঞ্চটাকে পরিচালনা করা হয় মেসার্স এম খান শিপিং লাইন্স, এটা লঞ্চের লাইসেন্সের নাম। আর মাস্টার ব্রিজের ডিজাইনটা সুন্দর, একদম আন্তর্জাতিক জাহাজের মতোই। আপনারা যদি দেখে থাকবেন, যদি 2012 সালে যে জাহাজটা ডুবছিল কোস্টা কনকর্ডিয়া, প্রায় সেরকম মাস্টার ব্রিজ করা হয়েছে এম খান সাত লঞ্চের। উপরে রয়েছে রেডার, পতাকা রয়েছে। আর ভাই এই জায়গার ফিল্ডটা একদম টাইটানিকের মতো, এই জায়গার ফিল্ডটা একদম টাইটানিকের মতো হইতো। ওমা ওমা ওমা, নদীতে কুয়াশা বাড়ছে অলরেডি। আর যে হর্ন শুনলেন, এখন খুব সম্ভবত রাজদূত প্রাইম লঞ্চ এখন ছেড়ে যাচ্ছে। দেখছেন পারাবত 12 ঘাটে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এম খান সাত লঞ্চে রয়েছি এই যে। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। তো এম খান সাত লঞ্চের এই সিঁড়িটা অনেক সুন্দর, এখান দিয়ে একদম 4 তলা দিয়ে একদম নিচতলা পর্যন্ত যাওয়া যায়। উপর থেকে আমরা নিচে নামছি, এখানে দেখছেন ওয়্যারিং দেওয়া। রাজদূত প্রাইম ছেড়ে যাচ্ছে, সেই হরেন শুনলাম আমরা। টোটাল এই লঞ্চে কতটি কেবিন রয়েছে সেটা আমি আপনাদের একটু পরেই জানাচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এখন টি ব্রেক চলতেছে, এখন আমরা চা খাবো আগে, পরে লঞ্চ ছাড়বে, তারপর আমরা সেই সিনারি দেখতে যাব। একটু চুমুক দিয়ে দেখবো নাকি? মাগো গরম অনেক, একটু পরে, গরম না অনেক, একটু পরে চুমুক দিয়ে দেখবো। গাইজ চাটা একটু চুমুক দিয়ে দেখে, এখন ঠান্ডা হয়েছে অনেক। ভাই সেই তো ভাই, লঞ্চের চা সবসময় বেস্ট, এটা মানতেই হবে। আপনার এই লঞ্চে উঠলে অবশ্যই চা খাবেন। আর দেখেন কি লেখা, নৌ ভ্রমণে স্বাগতম এক সাইডে, আর আরেক সাইডে লেখা চুমুকেই স্বাদ। বাহ, চরম মামাইক একটা কথা বললো, চুমুকেই স্বাদ। আসলে একটা ছোট স্লোগান লিখে দিয়েছে কাপের উপর, বাট চায়ের টেস্ট মজা, মানতেই হবে। চাটাকে দেওয়া যায় 10-এর মধ্যে 7 পাওয়া যায়। এখন লঞ্চের সার্ভিস দেখলাম, লঞ্চের সার্ভিস 10-এর মধ্যে 8-9 পাওয়ার মতো, বাট 10 পাওয়ার মতো না, কোনো লঞ্চই 10 পাওয়ার মতো না আর কি। এখন যে দূর আর কি পায় লঞ্চ। এখন দেখি রাত্রে খাবার আর স্পিড কেমন লঞ্চের, কারণ যেহেতু বাংলাদেশের 5ম গতিশীল লঞ্চ, তাই দেখতে হবে। সেটা আমি লঞ্চ ছাড়বে, এখন নিয়ে লঞ্চ ছাড়বে তা দেখবো। এখন আমি দেখাচ্ছি। এ ভাই পারাবত 12 ছাইড়ে দিল। আসসালামু আলাইকুম। এমখান সাত আর কিছুক্ষণের মধ্যেই করে বরিশালের উদ্দেশ্যে চলে যাচ্ছে। গাইজ ফার্স্ট ট্রিপে পারাবত 12 আজকে ছেড়ে যাচ্ছে, দেখছেন পারাবত 12।
পারাবত 12 এখন বরিশালের উদ্দেশ্যে ব্যাক গিয়ার দিল তার আঁকা ইঞ্জিনের পাওয়ারের মাধ্যমে। আর এম খান সাথে এখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে ছাড়ার। জাহাজে জাহাজে সংঘর্ষ হইল একটা ছোটখাটো। আরে ক্যামেরা আমার। এম খান সাত লঞ্চে সিঁড়ি উঠিয়ে ফেলা হচ্ছে। পারাবত 11 সিঁড়ি এখনো না, পারাবত 11 উঠিয়ে ফেলা হচ্ছে। পারাবত 12 ছেড়ে যাচ্ছে, সুন্দর তার হুইসেল। এম খান সাত হুইসেল দিচ্ছে। টাটা, পরে দেখা হবে। শুধু শুধু বললাম আর কি। এখন ঘাটে রয়েছে পারাবত 11 ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জাহাজ এম খান 7। নাম কি ওই লঞ্চের? হ্যাঁ, ধরে রাখছি। দেখছেন মাহফুজ খান 7 লঞ্চের সিঁড়ি উঠানো হচ্ছে। এখনই ছেড়ে দেবে খুব সম্ভবত। পারাবত 12 ছেড়ে বহু দূর চলে গিয়েছে। এখন খালি টান দিবে আকাশাকে ইঞ্জিনের মাধ্যমে। হয়তোবা রাত্রে পারাবত 11কে ওভারটেক করা হতে পারে। ইনশাল্লাহ যদি সজাগ থাকি দেখানোর চেষ্টা করব। এম খান সাদ 2বার হুইসেল দিল। এম খান সাদের হুইসেলটা অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে হুইসেলটা। আর ক্যামেরা শক্ত করে ধরে রেখেছি কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না যে কেউ লাভ দিবে ফোন দিয়ে। গাইড চলে এলাম এখন ছাদে, যে কথা সেই কাজ। হ্যাঁ চলো পিছে যাই, সাইলেন্ট সাইডের ওখানে। আমরা একটা ফ্যামিলি ট্যুর প্ল্যান করেছি তো, তাই ফ্যামিলির সঙ্গে যাচ্ছি একদম। এম খান 7 ট্রিপল সিডি বাজিয়ে দিয়েছে। এখন এম খান 7 ছেড়ে যাচ্ছে। এখান থেকেই টের পাওয়া যাচ্ছে পারাবত 12 ঠকর ঠকর শব্দ। আর এম খান 7 তার ইঞ্জিন চালিয়ে দিয়েছে। এম খান 7 এখন যাচ্ছে বেকারে, ফুল ব্যাক গিয়ারে রয়েছে। মাহফুজ খান 7 ছেড়ে দিয়েছে। এখন সবার শেষে লাড্ডু গুড্ডু পারাবত 11। এখন আগে পাকড়াও করা হবে পারাবত 12কে। আর আপনারা শুনছেন পারাবত 12 ইঞ্জিনের ঠকর 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 শব্দ। সাইলেন্সারের দিক যাবা? শব্দটাই শোনামো। দেখছেন পারাবত 11 সাইলেন্সার পাইপে সুন্দর 11 একটা লোগো আছে। পারাবত 12 তার আঁকা ইঞ্জিন দিয়ে টান শুরু করলো, পাগলা টান। এখন 9:20 বাজে, তো ওই 9:15 দিকে ছেড়ে দিয়েছে, সিটি দিল। হ্যাঁ, বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট এখান দিয়ে দেখাচ্ছে যে বুড়িগঙ্গা রিভার ভিউ রেস্টুরেন্ট। পারাবত 12 পাগলা টান শুরু করছে আর একই
কেউ কি লঞ্চে উঠবে? কেউ না লঞ্চ ফেল করছে। ও না, এই দেখো কামটা করছে কি, লঞ্চ এখন ছাড়বে মানে কিছু পোলাপানির লেগে লঞ্চটা স্লো করতে হয়েছে। এই পোলাপানি এখন নামবে, কি একটা অবস্থা। লঞ্চের আগে মাইকিং করে না যে লঞ্চ সাইডে যাইতে আছে, দাদুরা তোমরা এখন নেমে যাও, লঞ্চ সাইডে যাইতে আছে। হনে না, এই মোবাইল করে একটা ট্রলার আনছে, এখন নামবে, এখনো মানানসই। তো এখন নেমখান সাত ছেড়ে দিচ্ছে, এখন নেমখান সাত ঘুরছে। লঞ্চ একদম কেরানীগঞ্জের এই পারেও চলে এসেছে, এতই বড়। বাবা পারো অনেক দূর চলে গেল, এখন ধরতে পারবো কিনা আর মাঝরাতে এটা বুঝতে পারতেছি না। শুনছেন ক্যাটারপিলার মেরিন ইঞ্জিনের গর্জন, পাগলা একটা টান শুরু করলো এমখান সাত। আর এই হলো হাইড্রোলিক টেকনোলজি। এখান দিয়ে লঞ্চটাকে ঘুরানো হয়। এখন দেখতেছেন এটা একটু পাকা হয়ে আছে, তার মানে এখন লঞ্চ ঘুরতেছে। কেউ প্রবেলার টাচটাও দেখাই, এমখান সাত পাগলা একটা টাচ দিতে, এখন মনে ঘুরবে, ঘুরে এখন একটা টান শুরু করবে। ঘাটে রইল সুন্দরবন, ঘাটে রয়েছে সুন্দরবন 14 ও দুর্ঘটনায় কবলিত জাকির সম্রাট 3, যেটা গতকালকে দুর্ঘটনার শিকার হয়েছিল। দেখছেন বাঁকা হয়ে আছে। প্রিন্স আলত সুব্রত আর আমরা পাগলাটা শুরু করলাম। ক্যাটারপিলার মেরিন ইঞ্জিনের প্রবেলার চার্জ দেখতে পাচ্ছেন, অনেক দুর্দান্ত। ক্যাটারপিলার মেরিন ইঞ্জিনের শব্দ দেখছেন, সাইলেন্সার পাইপ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, অনেক শব্দ। এখান দিয়ে এখন আমরা চলে যাচ্ছি, তাহলে এমনি ছাদেই থাকবো। দেখছেন কিরকম কুয়াশা পড়লো নদীতে। দেখছেন এখান দিয়ে আরো লঞ্চ। এই হলো কচ্ছপ, কর্ণফুলী নয়। আমাদের টিএসএলভি পয়েন্ট ইউটিউবার এই লঞ্চে চলে একবার রাগ করছে, এখন তো সেই রাগ যায় নাই তার। এ হচ্ছে টাটা, ঢাকা, বাই বাই, পরে দেখা হবে। এ হলো পুবালি পাঁচ, সরি এটা আরাফাত সাত না, এটা পুবালি পাঁচ। আর এখানে শরীয়তপুরের দুইটা লঞ্চ দেখা যাচ্ছে, নড়িয়া পাঁচ, এম খানের ছোট ভাই যেটা। এই হলো আবে জমজম সার, ঢাকা চাঁদপুরের, একদিন ইলিশায়ও যুক্ত হয়েছিল। বক্তা দিয়ে 7 রয়েছে ঘাটে। দোয়েল পাখির 2 ভাই, দোয়েল পাখি 10 আর কচ্ছপ দোয়েল পাখি 1। টিএসএলভি পয়েন্ট এই লঞ্চে উঠিয়েছিল, আর তখনও তার রাগ হয়েছিল। 1 মিনিট, এটা কি মাত্র আইলো? 1 মিনিট, এটা তেলের ট্যাঙ্কার। আর এই লঞ্চটা মাত্র আসলে ইলিশা দিয়ে। হোয়াট, এত দেরিতে? ভাই এখন বুঝছে টিএসএলভি পয়েন্টের উপরে রাগ করবে না কেন, সে দূর 12টায় ছেড়েই মাত্র বসিয়েছে ঢাকায়। হোয়াট। আর এই হলো গ্রিন লাইন, বহুদিন পর সার্ভিসে ফিরেছে ঢাকা ইলিশা নৌ রুটে। আগে বরিশাল চলতো, তাই এই লঞ্চকে খুব মিস করি এখন। আর এই হলো সদরঘাটের শেষ। আর এটা হচ্ছে সদরঘাটের ফরাজগঞ্জ ঘাট। এখানে লঞ্চ আর কি রেস্ট নেয়। ঘাটে রয়েছে সোনারতরী 2, সোনারতরী 1, তারপর ইগল কত, এটা 7 না কত, জমজম 1, কর্ণফুলী 13, কর্ণফুলী 4, বেতুয়ার কর্ণফুলী 13কে দেখতে পাচ্ছেন। তারপর ইয়াদাক লঞ্চকে কিন্তু খুবই লাক্সারিয়াস একটি লঞ্চ। যদি আপনার এই ভিতরটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন। আর এটা কেটা, এটা কি তরঙ্গ 7ই নাকি? খুব সম্ভবত তাই হবে। যদি তরঙ্গ 7 হয়ে থাকে তাহলে অনেক মারাত্মক লঞ্চ এটা। এই লঞ্চের ডিজাইন একদম মানে মাথা নষ্ট করে দেওয়ার মতো।
হ্যাঁ, তরঙ্গ সাত লঞ্চ কি মানে বেরিল আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করে এই এম খান সাদের আর্কিটেক্ট দিয়েই এই লঞ্চটিও কিন্তু অনেক সুন্দর। আর যদি দেখি এম খান সাদ পাগলা টান দিছে, ভালোই গতি আছে আজকে, হ্যাঁ একটা ভালো গতি নিয়েই যাইতেছে এম খান সাদ। আর এই দিক অনেক ডকইয়ার্ড রয়েছে, এখানে লঞ্চ দেখতেছেন এমবি ক্যাপ্টেন রয়েছে ঘাটে। তারপর জামাল এক না জমজম এক, জামাল এক ময়ূর 7। আর সামনে থেকে এটা কি আসতেছে, এটা কি ঈগল? হ্যাঁ, এটা ঈগল লঞ্চ। আকাশে একটা চাঁদ রয়েছে, এটা কে আসছে এখনো বলা যাচ্ছে না, সার্চ লাইট জ্বালালো। এটা কি কামাল এক না রায়হান এক? যদি চিনা থাকেন, না এটা রফ 2 চাঁদপুরের লঞ্চ, ঢাকা চাঁদপুর রুটের রফ 2। চাঁদপুরের রফ 2 এর খুব চাহিদা, যারা জানেন এ সম্পর্কে, শুনছেন তার শব্দ ইঞ্জিনের। আর এখন নদীতে ভালোই কুয়াশা দেখা যাচ্ছে। এখন আমরা কত নট স্পিডে চলছি এটা গুগল ম্যাপস ছাড়া বোঝা যাচ্ছে না। ও, পাওয়া গেছে। এখানে ডকইয়ার্ড রয়েছে, একটা টিপু ফারহানের ডকইয়ার্ড। এখানে বেশ কিছু লঞ্চ দেখা যাচ্ছে, তবে অন্ধকারে বোঝা যাচ্ছে না ভালো। তো যারা যদি কোনো লঞ্চ চিনে থাকেন তারা কমেন্টে জানাই দেন। এই রয়েছে সুন্দরবন 10, স্পেশাল ট্রিপ নাই, তাই সুন্দরবন 10-এর খাওয়াও নাই। এই যে সুন্দরবন 10 বাবা, সুন্দরবন 10। আর বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী ফেরি কার্নিভাল ক্রুজ গ্রিন লাইনের ধারে কাছে আসে না, গ্রিন লাইন একে ভয় পায়। আমরা এখন পোস্তগোলা ব্রিজ অতিক্রম করব। আর লঞ্চের নীল রঙের নিয়ন বাতি জ্বালানো হয়েছে, তাই দেখতে পাচ্ছেন সব কিছু এখন নীল। আর কুয়াশা পড়েছে অনেক। আর আমরা এখন পোস্তগোলা ব্রিজ অতিক্রম করব। তবে এম খান সাথে ক্যাটারপিলার ইঞ্জিনের আওয়াজটা আমার খুব পছন্দ হয়েছে, মানে খুব গাম্ভীর্যপূর্ণ একটা আওয়াজ। লঞ্চের হর্ন অনেক সুন্দর। আর এটা একটা কোস্টার যাচ্ছে এখানে। এই হচ্ছে সেই ব্রিজ। তবে একটা আর্জেন্ট একটা কারণে ব্রিজের ওই পাশটা দেখানো যাবে না। দেখছেন পোস্তগোলা ব্রিজ এখন অনেক কাছে এসে পড়েছে। তো ব্রিজের উপরে অনেকগুলো বাস দেখা যাচ্ছে, মনে হয় আজকে অনেক জ্যাম। যদিও আজকে ক্যাটের পরীক্ষা শেষ, এই জন্য অনেক রাশ। ইভেন আমারও ক্যাটের পরীক্ষা ছিল। এখানে পোস্তগোলা ব্রিজে সুন্দর সুন্দর বাণী দেখাচ্ছে। এম খান সাদ সুন্দর একটা হর্ন দিল। আমাদের সম্মিলিত প্রয়াসে নদী দখল ও দূষণ মুক্ত হবে। নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, দেশ বাঁচবে, জাতিই বাঁচবে। বাহ, প্যান্ট থাকা। এটা কি লাগায় রাখছি, এদিকটা না দেখাই। এই দেখেন পোস্তগোলা ব্রিজ। তবে ব্রিজের ওই পাশটা দেখানো যাবে না, এই পাশেই দেখেন। আর কারণ না সরি, কারণও বলা যাবে না। আর আমরা পোস্তগোলা ব্রিজ অতিক্রম করলাম। এখন আমরা একটু ভিতরে চলে। এই লঞ্চ ছেড়ে দিয়েছে, কিন্তু লঞ্চটা মানে এখন এত সুন্দর লাগছে যে ভিডিও না করে থাকতে পারছি না। দেখছেন তার নিয়ন বাতি জ্বালিয়েছে। আর
প্রত্যেকটা কেবিনের সামনে এরকম লাইট দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে কেবিন। আর আপনার কেবিন দেখতে চাইলে আরও ইউটিউবে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, যদি আমার ইউটিউবে নেই। আমরা এখন বুড়িগঙ্গা নদীতেই আছি। নারায়ণগঞ্জের খুব সম্ভবত পাগলা ঠাগলা হবে, এই রাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, সেটা অতিক্রম করছি। আর লঞ্চের স্পিড অনেক ভালোই আছে, এখনও জানি না কত স্পিড। আমরা এখন দলেশ্বর ডকইয়ার্ড অতিক্রম করছি, সেখানেই কুয়াকাটা 5 রেডি হচ্ছে, বাট দেখি এখান দিয়ে দেখে আসি। এইদিকে কোথাও আর কি বানানো হচ্ছে, বাট অন্ধকারে দেখা যাচ্ছে না কিছুই। তো গুগল ম্যাপসে দেখাচ্ছে লঞ্চের স্পিড 19 কিলোমিটার প্রতি ঘন্টা। তো মোটামুটি স্পিডে চালাচ্ছে, অতটাও পাগলা গতি না আজকে, কারণ সামনে কুয়াশা, আর কুয়াশার মধ্যে যাতে আমরা কোনো কিছু ক্ষতির মুখে না পড়ি, তাই এরকম সিদ্ধান্ত। আর আমাদের যেতে 5 ঘন্টা 36 মিনিট সময় লাগবে। আর কেউ একজন খুব সম্ভবত গেছে, আমাদের হাদিয়ে দিয়ে গেল। আর বুড়িগঙ্গা নদীর পানি এখন খুব কালো, দেখছেন ফেনা উঠছে। এই শীতকাল আসলেই বুড়িগঙ্গা নদীর এই অবস্থায়। এখানে দেখতে পাচ্ছেন কি বল গেট ডুবে রয়েছে নাকি। এখন আমরা একটু পরে যুক্ত হচ্ছি। গাইজ, কর্ণফুলী 14 ইলিশা থেকে ছেড়ে এসেছে, আর এখন ঢাকা যাচ্ছে। আর আমাদের কিছু হাদিয়ে দিয়ে গেল, দেখছেন পানি ছিটতেছে সামনে। আর আমরা এখন পাগলা জেটি অতিক্রম করব। আর আমাদের অনেক সামনে পারাওয়াত 12, পারাওয়াত 12কে ওভারটেক করা হবে কিনা অ্যাকচুয়ালি আল্লাহ জানে। আর এখন লঞ্চ ভালোই রোলিং করতেছে এই কর্ণফুলী 14 যাওয়ার থেকে, বাট গতি আছে। আর এখানে একটা জাহাজ দেখা যাচ্ছে, এই জাহাজটাকে ঢাকা থেকে ঝালকাঠি পর্যন্ত যেত, বাট এখন চলছে না বর্তমানে। এটা এখানেই রয়েছে কয়েক বছর। চাঁদপুর থেকে ছেড়ে আসা কচ্ছপ গতির লঞ্চ ইমাম হাসান 5 ভাই এখন যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, এতক্ষণ দেরি করে।
টিএসএলভি পয়েন্ট এই লঞ্চে চড়েছিল, আর চরম রাগ হয়েছে লঞ্চের মানে। আর আমাদেরকে ধর কি আদায় দিয়ে গেল ভাই, আজকে তাড়াতাড়ি গেল, কিন্তু এতদিন তাড়াতাড়ি যেত না কেন? এখন আমরা পাগলা যে অতিক্রম করছি, মিলিটারি দিচ্ছি। আর এই তো লঞ্চের গতি মানে বাড়ছে একটু, এখন যাই না কত গতি, বাট মনে হয় না একই আছে খুব সম্ভবত। দেখি কতক্ষণে পারাবত 12কে ওভারটেক করা যায়। পারাবত 11 তো আমাদের পিছে, দেখি কোথায় আছে। দূর দূর দেখা যাচ্ছে না, বাট এমখান সাদ ভালো গতিতেই যাচ্ছে। নীল রঙের বাতি খুব সুন্দর দেখাচ্ছে এমখান সাদকে, আসলেই মানে ওয়ান অফ মাই ফেভারিটস বলতেই হবে। আমার টপ 3-তে এমখান সাদ থাকবে। গাইজ আরেকটা ইমাম হাসান গেল, আর আমরা এখন কোন নদীতে আছি এটা বোঝা যাচ্ছে না। বাট সামনে এখন ঘুটঘুটে অন্ধকার। আমরা এখন রয়েছি ধলেশ্বরী নদীতে, আর কিছুক্ষণ পরেই আমরা মুক্তারপুর ব্রিজ ক্রস করব। মুক্তারপুর ব্রিজ এখান থেকে কি দেখা যাচ্ছে নাকি না? বাট সামনে পারাবত 12 রয়েছে, অনেকটা কাছে এসে পড়েছে। আমরা কিছুক্ষণ পরেই তাকে ওভারটেক করব, সঙ্গে মুক্তারপুর ব্রিজও ক্রস করব। গাইজ রাতের ডিনার এসে গেছে। ডিনারে আজকে খাওয়া হচ্ছে, আমি খাচ্ছি রূপচাঁদা ফ্রাই, এখানে রয়েছে মাছের ভর্তা, তারপর চিকেন। রূপচাঁদা মাছের দাম 300 টাকা, মাছ ভর্তার দাম 150 টাকা, মুরগির দাম 150 টাকা, আর মোস্ট ওয়ান্টেড ডালের চচ্চড়ি। এটা লঞ্চের জাতীয় খাবার, মোস্ট ওয়ান্টেড খাবার অ্যাকর্ডিং টু নয়ন মজুমদার। তো খাবারটা টেস্ট করে দেখবো এখন যে কেমন কি। অবশ্যই লঞ্চের খাবার অনেক মজা হবে। তো প্রথমে শুরু করছি আমি রূপচাঁদা ফ্রাই দিয়ে, যেহেতু সগি হয়ে যাবে। খারাপ না, আলু ভাজি ভালো, বাট একটু সগি। এনিওয়েজ উই আর হিয়ার ফর দ্য ফিশ। ফিশটা দেখি কেমন, সঙ্গে গ্রিন, সঙ্গে ফ্রাইড চিলি দিছে। যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। আমার সমস্যা নাই, বাট তারপরেও স্কিল, একটু দূরেই থাকি। তো এখন মাছটা একটু টেস্ট করি, এগুলো সরায়। এ হচ্ছে রূপচাঁদা ফ্রাই, একটু খেয়ে দেখি কেমন। And as always, no, bismillah. রূপচাঁদা আসলে ফ্রাইটা অনেক ভালো হয়েছে, বাট আমার মধ্যে একটু লবণ বেশি লাগতেছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমরা এখন মুক্তারপুর ব্রিজ ক্রস করতেছি। এ হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের কানেক্টর মুক্তারপুর ব্রিজ। ব্রিজেও রয়েছে নিয়ন বাতি। রাত্রে মুক্তারপুর ব্রিজ আসলেই সুন্দর। আমরা এখন ক্রস করলাম মুক্তারপুর ব্রিজ, অনেক সুন্দর। তো আমরা আবার খাওয়াতে লাগি ফ্রেঞ্চ ফ্রাই। রূপচাঁদা ফ্রাইটা যে আসলে যে 300 টাকার যে রাখতেছে, সেটা আসলে জাস্টিফাই, অনেক ভালো হয়েছে। এই এখন একটা মুরগি নিলাম, এখন দেখি মুরগির কি অবস্থা। এখন মুরগিটা খাই বলতেছি। গাইজ মুরগিটা খাইতে আসলে অনেক মজা হয়েছে, একটু ঝাল ঝাল সিজনড। একটু আলু ভাজি দিয়ে খাইতেছি, এখন দেখি কেমন। তো গাইজ এখন
মোস্ট ওয়ান্টেড ডালের চচ্চড়ি নিলাম অ্যাকর্ডিং টু নয়ন মজুমদার। ডালের চচ্চড়িটা গরম ছিল বাট ঠান্ডা হয়ে গেছে খাইতে খাইতে। ডালের চচ্চড়িটা অস্থির হয়েছে। এখন যদি আপনাদের কারোর বিশ্বাস না হয় আপনারা লঞ্চে এসে নিজে ট্রাই করে খাইয়া যান, আর যদি মজা না হয় তাহলে তখন আমাকে কমেন্টে জানান। গাইজ বারো আমাদের সঙ্গেই এসে গেছে, আর পারাবত বারোর আঁকা থাকা ইঞ্জিনের ঠকর 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 শব্দ শোনা যাচ্ছে। এখনই ওভারটেক খাবে। পারাবত বারোর শব্দটা আমার খুব প্রিয় লাগে, মানে খুব ভালো লাগে। ঠকর 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 ঠকর। এম খান সাথ খেলা করতেছে পারাবত বারোর সঙ্গে, মানে এম খান সাথ ভালোই গতিতে চালাইতেছে। মানে পারাবত বারোর ইঞ্জিন আসলে চেঞ্জ করা উচিত, অনেক স্লো। গাইস পারাবত বারো বহুত চেষ্টা করতেছে মানে প্রতিবাদ করার, মানে অযথা মানে পারতেছে না, বাট তারপরও চেষ্টা চালায় যাইতেছে বেচারা। মানে কোনোভাবে এম খান সাদকে সামনে যেতে দিবে না এরকম একটা ভাবসাব বেচারার। বেচারা একটা ভালো চেষ্টা করতেছে। ও মা, সার্চ লাইট জ্বালাইছে মানে আবার গতি বাড়াইবে। গাইজ এখন দেখতেছি ভালোই গতি বাড়াইছে পারাবত বারো, মানে ওকে পাখি এখানে কি করে জানি না, আপনারা দেখতে পাইছেন কিন্তু এখানে একটা পাখি আছে দেখছেন। পারাবত বারো ভালোই চেষ্টা করতেছে বাট মনে হয় না পারবে, শেষমেশ পিছিয়ে পড়ে যাচ্ছে বেচারা। এতক্ষণ ভালোই চেষ্টা করছে, মানে ফর্মে থাকার চেষ্টা করতেছে বাট ব্যাটে বলে মিলতেছে না তার। আমাদের লঞ্চ একটু বাঁক নিচ্ছে কেন জানি। হায় রে আমার ক্যামেরা, জুম কর। ফোকাসে আসছে এতক্ষণ পর। না বেচারা পিছিয়েই পড়ে গেল। তো আমাদের ওটি শেষ। এখন আমরা 1 নম্বর পজিশনে আছি, 2 নম্বর পজিশনে ছেড়ে। এম খান সাথের গতি ভালোই দেখছেন। সার্চ লাইট জ্বালিয়ে আবার সামনে আসবে নাকি? সে বারবার সার্চ লাইট জ্বালিয়ে কি মিন। গাইজ আমরা এই যে চা টাইম করতেছি এখানে, নৌ ভ্রমণে স্বাগতম এবং চুমুকেই স্বাদ সুন্দর। আর আমি ঘর থেকে একটা জুগাড় বানাই আনছি, একটা ঘুড়ি আইনা 4 তলায় যে টানাই দিছি, সুন্দর লাগতেছে এখন। মানে লঞ্চ চলতেছে আর এটা উঠতেছে খুব সুন্দর। কত উপরে উঠতেছে লিটারালি। আইডিয়াটা আমার খারাপ হয় নাই, সফলই হয়েছে আইডিয়াটা। এই আইডিয়াটা ভালোই ছিল। তারপর প্লেন বানাই নিয়ে আসছি, প্লেন তো আর উঠতে পারবে না, এই ঘুড়ি উড়াইতেছি আমরা। চাটা মজার, ইমরান সাদ লঞ্চের চা অবভিয়াসলি মজা। ছাড়ো, এ হলো অবস্থা। এ হলো এম খান সাদ লঞ্চের চা। সঙ্গে সঙ্গে আমি আরও কিছুও খাচ্ছি। গাইজ গরম চা আর সঙ্গে একটা বিস্কুট হয়ে গেলে তো মজাই আসে। এটা রোমা বিস্কুট, চকলেট বিস্কুট যদিও, তাও ডুবাই খাইতে সমস্যা কি। সেই লাগে খাইতে। আমরা এখন মোহনপুর বা একলাসপুর অতিক্রম করতেছি, কারণ এখন চাঁদপুর দেখলাম না। চাঁদপুর আসতে একটু দেরি হবে। গাইজ এখন মানে সিরিয়াসলি মামলা ইন্টেন্স
গাইজ এখন মামলা ইন্টেন্স হয়ে গেছে, মানে ঘন কুয়াশা, সব লঞ্চ এখন হরেন বাজাইতেছে, বাট এখন কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ এখান থেকে দেখো। চারপাশ দিয়ে পম পম পেয়াও পেয়াও শোনা যাচ্ছে, মানে নীলবাতিতে দেখেই বুঝতে পারছেন যে কত কুয়াশা। শিরে কোথায় আমরা একটু দেখে আসি সামনে দিয়া। এখন নিয়ন লাইটে এম খান সাদ সুন্দর, বাট এখন সুন্দর দেখানোর চেয়েও বেশি মূল্যবান হচ্ছে যে এখন লঞ্চের পেয়াও পেয়াও শোনা যাচ্ছে বহুত। আসলেও ভয় লাগতেছে এখন। আমরা এখন একটু সামনে চলে আসলাম। এই হচ্ছে সেই স্পোর্টস বার। এই যে লাইটিং অনেক সুন্দর, লাইটিং হচ্ছে বড় কথা, এখন সামনে কিছু দেখা যাচ্ছে না কেন। সামনে ওটা কি বল গেট? এই যে সার্চ লাইট জ্বালার কারণে কুয়াশা দেখা যাচ্ছে এখন, বাট কিছু দেখা যাচ্ছে না। 100 মিটার দূর পর কিছুই দেখা যাচ্ছে না। ভারী চিন্তার বিষয় এরা। সার্চ লাইট চালাইছে, বাট এখন আসলেও চিন্তার বিষয়। সামনে বল গেট নাকি এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না গাইস, লাইট বন্ধ। বাট এম খান সাদ এখনো স্লো করতেছে না, এখন আসলে স্লো করা উচিত লঞ্চের। তারা মাইকে কিছু বলছে, একটু আপনারা একটু শুনেন। এই যে 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 এগুলোর জন্য এই যে ট্রলার, এই ট্রলারটা লঞ্চের সামনে চলে আসছে গাইস। ট্রলারটা একদম লঞ্চের সামনেই চলে আসছিল ভাই। এই যেগুলোর কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। সরো সার্চ লাইট। দেখছেন গাইস, সামনে আরেকটা লঞ্চ দেখা যাচ্ছে, বাট ঠিক মতো না। জানি না দেখতে পাচ্ছেন কিনা। এই যে এখানে একটি লঞ্চ রয়েছে, বাট এখন আসলেও ভয় করছে যে আল্লাহ বাঁচাক আমাদের। আর এ হচ্ছে আলনি, ভালো করে বোঝা যাচ্ছে না, বাট আলনিতে লেখা আছে এখানে বসা নিষেধ। এখানে আপনি শুয়ে থাকতে পারবেন কিন্তু বসতে পারবেন না। স্যার এখানে উঠেই নিষেধ, এখানে উঠে নিষেধ লেখা উচিত ছিল। সার্চ লাইট জ্বালানো হয়েছে আবার। এখানে সামনে কে ওটা? সুন্দরবন 12 মনে হয়। সুন্দরবন 12 তো চাঁদপুর ঘাট করবে, পাশে আরো অনেকেই আছে, বাট মামলা নেই। তো গাইজ কি দোয়া করেন আমাদের জন্য। আবার তিলন চড়েও বাড়ি খাইতেছে একটু পরপর। ওটা কে? ওটা সুন্দরবন 12 না মনে হয়, ওটার হর্ন আলাদা, হর্ন এই লঞ্চের। যাই হোক ওই লঞ্চকেও সার্চ লাইট মারতেছে এখন। আরে আমার ক্যামেরার অবস্থা, মানে কুয়াশা পড়তেছে অনেক। এই হচ্ছে লঞ্চের অবস্থা এখন। এই অবস্থাতে রাতে মানে কেমনে যে লঞ্চ চলে সেটাও একটা রহস্য আসলে। আরে হ্যাঁ দাও, লঞ্চ একটু স্লো করে নাই। লঞ্চ কিন্তু তার গতিতেই আছে। আমার মতে লঞ্চকে স্লো করা উচিত অবস্থাতে। ফার্স্ট হ্যাঁ আচমকা কুয়াশা কমে গেছে এখন, এই জন্যই হয়তো বা গতি বাড়ানো হয়েছে, বাট তারপরেও কোথায় ওইটা যদি কেউ চিনা থাকেন লঞ্চটারে, তাহলে আমার এই কমেন্টে জানেন। আমি ভালো চিনতেছি না। কেউ যদি লাইটিং বা জানালার ডিজাইন দেখে চিনা থাকেন জানাইয়েন। এটা ইগল, এটা খুব সম্ভবত ইগলই হবে, কালাইয়া রুটের হয়তো বা। এটা চাঁদপুর ভায়াঘাট ধরবে।
এখন আমরা কালাইয়ার, এটা কালাইয়ার ইগল 8 খুব সম্ভবত, ইগল 8 কি কত হবে, বা ইগলেরই একটা লঞ্চ হবে। এটা কালাইয়া যাচ্ছে খুব সম্ভবত, কালাইয়া বা চাঁদপুর যে কোনো একটা হবে, বাট এটা ইগল, এটা নিশ্চিত। এটা হর্ন দিচ্ছে। আমরা এখন এই কুয়াশার ভিতরেও ইমরান চাঁদ লঞ্চ এই লঞ্চকে ওভারটেক করে চলে যাচ্ছে। লাইটও পর্যাপ্ত নেই, খালি সার্চ লাইটটা হয়তো কমজোর। বাস এখন আল্লাহ জানে। আবার কুয়াশা বাড়ছে, আবার আপনারা দেখতেছেন যে কুয়াশা কত নীল দেখাইতেছে খান চাঁদ লঞ্চের নিয়ন আলোয়, কারণ কুয়াশা, এই যে কুয়াশার প্রকোপ আবার বাড়ছে। এখন সিরিয়াসলি ভয় লাগতেছে। এদিক দিয়ে চড়েও ধাক্কা খাচ্ছে, এই যে এদিক দিয়ে কুয়াশা অনেক। এবার তো লঞ্চটাকেও দেখা যাচ্ছে না, এত কুয়াশা। দেখছেন গলিটাই ঠিক মতো দেখা যাচ্ছে না এই দিক দিয়ে। গলিটাই এখন অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে এই কুয়াশায়, মানে এটা একটা মিস্ট্রি। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক, আমরা এটাই দোয়া করি। কখনো কখনো কুয়াশা বাড়ে, কখনো কখনো কমে। এই অবস্থায় চাঁদপুর ঘাট অতিক্রম করলেও দেখা যাবে না, কারণ কুয়াশার প্রকোপ অনেক বেশি, অনেক সামনে ব্যাপক কুয়াশা। ইগল লঞ্চটা অনেক হর্ন দিতেছে, বাট সঙ্গে সঙ্গে এমখানও হর্ন দিচ্ছে, বারবার চড়েও ধাক্কা খাচ্ছে এই দিক দিয়ে। আশা করি লঞ্চটা ঠিক মতোই পৌঁছাবে, আমাদের এটাই দোয়া। বাট এমখান সাথের গতি তো অনেক বেশি এই কুয়াশার অনুযায়ী। এই দেখেন আবার কুয়াশা। সামনে আরো ক্যাচাল আছে মনে হয়, কারণ সামনে যেহেতু চাঁদপুর, তাই চাঁদপুরের এইদিকে মানে লঞ্চের দেখা হবে দক্ষিণবঙ্গের লঞ্চের সঙ্গে। আমরা যে আপের লঞ্চের সঙ্গে ডাউনের লঞ্চের এখন দেখা হবে, তাই এখন হরেন শোনা যাবে প্রচুর। সামনে ওটা কে? বেশিরভাগ ঝামেলা বাজে এই বল গেট আর ট্রলারগুলা। এই বল গেট যদি না চলতো তাইলে মানে নদীপথে অত ঝামেলা হইতো না। এই বল গেটগুলোই মেইন সমস্যা। এই রাস্তাঘাটে অটোরিক্সা যেরকম না, এই বল গেট এরকম, মানে যেমন তেমন লঞ্চের সামনে এসে পড়ে। এরা চলবে দিনে, কিন্তু এরা রাত্রেও চলে সাহস নিয়ে। গাইস, আমাদের সামনে এখন আরেকটা লঞ্চ দেখা যাচ্ছে, বাট এই কুয়াশার মধ্যে এই লঞ্চের নাম কিছুই দেখা যাচ্ছে না। আর আমাদের সামনে ওটা খুব সম্ভবত সুন্দরবন 12 হবে, যা দেখে বুঝতে পারতেছি। গাইস, আমরা এই ভিডিওটারে এখানেই শেষ করতেছি, কারণ ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। তাই আমি এটাকে দ্বিতীয় পার্টে আরেকটা বিভক্ত করতে চাচ্ছি এখন। তাই এখন ভিডিও করতে থাকবো, বাট এতগুলা মানে দেখাবো না আর কি একসঙ্গে। তো এটা পার্ট করবো আমি। তো এখন কি বলবো, এখন এটা কে যাচ্ছে, এখন খুব ক্যাচাল দেখা যাচ্ছে এখানে আরেকটা বল গেট বা কার্গো বডি দেখা যাচ্ছে। আমার মতো তার কাটা আপনারা একটাও পাবেন না যে 1 ঘন্টা ধরে ভিডিও করে। আমি 2 পার্টে বিভক্ত করেও ওই একটা পার্ট 1 ঘন্টা রয়ে গেছে। তো সবাই একটু সময় নিয়ে দেখেন। তো আমি এখন রাখতেছি, আর আপনারা ভিডিওতে লাইক নিয়ে কিপটামি করবেন না। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, তারপর বেল আইকন প্রেস করে দিয়েন, আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি অংশগ্রহণ করবেন। সবাইকে সবার সুস্থতা জানিয়ে আমি রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।